আজকে পড়ব দ্য বেট, লিখেছেন অ্যান্টন চেকভ। অ্যান্টন চেকভ, পুরো নাম হচ্ছে অ্যান্টন প্যাভলোভিচ চেকভ, একজন বিখ্যাত রাশিয়ান রাইটার। তার লেখার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে রাশিয়ান রাইটার তিনি ছিলেন এবং তিনি ছিলেন একজন বিখ্যাত ড্রামাটিস্ট। অর্থাৎ তিনি প্রচুর ড্রামা লিখেছেন এবং সেই ড্রামাগুলো খুব বিশেষ করে তোমার রাশিয়ান সোসাইটির পটভূমির উপর নির্ভরশীল হতো। অর্থাৎ তখনকার দিনের রাশিয়ার যে সামাজিক অর্থনৈতিক অবস্থা, হ্যাঁ, এই সব দিকগুলো এবং চরিত্রগুলোও সেই সমাজের উপর ভিত্তি করে তৈরি করা হতো। বুঝতে পেরেছো? যেমন এর আগে তোমাদের ছিল ম্যারেজ প্রপোজাল, মানে এইচএসে আগে ছিল ম্যারেজ প্রপোজাল, হ্যাঁ, সেখানে যে নাটকটা, সেখানে নাটক ছিল, ড্রামা দেওয়া ছিল। সেখানেও দেখা গেছে যে রাশিয়ান সোসাইটিতে মেয়েদেরকে কিভাবে বোঝা হিসেবে দেখা হয়, বিবাহের ক্ষেত্রে বাবা মারা কীভাবে বোঝা হিসেবে দেখে বা সমাজ কীভাবে বোঝা হিসেবে দেখে, এক। এবং দুই, বিবাহের ক্ষেত্রে তারা সবসময় ফাইন্যান্সিয়াল গেনটা দেখে, যে কোথায় বিয়ে দিলে ফাইন্যান্সিয়াল গেন হবে, হ্যাঁ, এই বিষয়গুলো। হ্যাঁ, তাছাড়া অন্য কোনো ইমোশনাল ব্যাপারগুলো সেখানে গুরুত্ব পেত না। হ্যাঁ, তো ঠিক অন্যান্য আরও যে সমস্ত ড্রামাগুলো আছে, বিখ্যাত ড্রামা, সেই ড্রামাগুলোতেও দেখা গেছে রাশিয়ান সোসাইটির চিত্র তিনি তুলে ধরেছেন এবং চরিত্রগুলোও সেই রাশিয়ান নাম, মানে আগে যে চরিত্রগুলো দেখেছি আমরা নাটকে, সব নামগুলো, হিরো বা হিরোইন প্রত্যেকের নামগুলো সব রাশিয়ান নাম, ঠিক আছে। কিন্তু এই যে গল্পটা আমরা পড়ব, দ্য বেট, এই বেট গল্পটাতে আমরা দেখতে পাবো যে এখানে কোনো চরিত্রের নাম নেই। এই গল্পে তিনি চরিত্রের নাম দেননি, যে ব্যক্তির নাম কি, শুধুমাত্র বলেছেন ব্যাংকের মালিক, ঠিক আছে, বা আইনজীবী এরকম বলেছে, বা অন্যান্য ব্যক্তি এরকম বলেছে, কিন্তু কার নাম, চরিত্রের কিন্তু নাম এখানে উল্লেখ করেনি, ঠিক আছে, এক। আর দুই, যে এই গল্পের মধ্য দিয়ে তিনি সামাজিক পরিস্থিতি বা সমাজের চিত্র তুলে ধরেননি। এটা একটা সম্পূর্ণ তার কাল্পনিক এবং একটা সমাজের বহির্ভূত বা তার একটা মনের মধ্য থেকে তৈরি করা একটা গল্প। বুঝতে পেরেছো? সেখানে সোসাইটির চিত্র তিনি তুলে ধরেননি। তো এই যে গল্পটা প্রথম প্রকাশিত হয় কোথায়? রুশ ছোট গল্প, যেটা ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে নভয়ে ভ্রেমিয়া, 1889 সালে প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে। এবং প্রকাশিত হওয়ার পরে সেটা যে রাশিয়ান নামটা ছিল, এই গল্পটার রাশিয়ান নাম কি ছিল? পাড়ি। রাশিয়ান নাম ছিল পাড়ি, যেটার অর্থ হচ্ছে টাকা, ঠিক আছে। এই গল্পটাকে প্রথমে তিনি 3টে খণ্ডে প্রকাশিত করেন, পরবর্তীতে তৃতীয় খণ্ডটাকে বাদ দিয়ে এই নতুন শিরোনামে তিনি প্রকাশিত করেন এই দ্য বেট গল্পটা। বোঝা গেল? বেশ, এবার গল্পে চলে যাই, দেখি। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এটা ছিল একটা অন্ধকার অটাম সিজনের একটা রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি মানে স্টাডি রুম। ওল্ড ব্যাংকার, সে বয়স্ক বা বৃদ্ধ ব্যাংকের মালিক, তিনি কি করছেন? ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, মানে যাচ্ছেন আবার আসছেন, যেটাকে বলে পায়চারি করা। হিজ স্টাডি, অর্থাৎ স্টাডি রুমে তিনি এটা করছেন। অ্যান্ড রিমেম্বারিং, এবং মনে করছেন, কিভাবে 15 years বিফোর, 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি, তিনি একটা পার্টি দিয়েছিলেন। পার্টি বলতে বোঝায় একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তাই তো?
অনেক মানুষ সেখানে উপস্থিত হবে, সেখানে তাদেরকে সেই রাত্রে হোক বা দিনে হোক, যখন হোক না কেন, ইভিনিং পার্টি হোক বা নাইট পার্টি হোক, যখনই হোক, যে হোস্ট সে সবাইকে ইনভাইট করবে এবং সেখানে রাত্রেবেলার খাওয়ার দায়িত্ব প্রত্যেকের সে নেবে। ওয়ান অটাম ইভিনিং, শরৎকালের বিকেলবেলায়, সন্ধ্যাবেলায় তিনি কী করেছেন, এই পার্টিটা দিয়েছিলেন। সেই ঘটনাটা এতদিন পরে তার মনে পড়ছে। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে অনেক চালাক ব্যক্তি ছিলেন। ক্লেভার মানে চালাক, মানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, বিভিন্ন ধরনের মানুষ যেহেতু এক জায়গায় হয়েছে, তাহলে কনভারসেশনে তো নিশ্চয়ই ভালো হবে নাকি, কথোপকথন, তাই সুন্দর ইন্টারেস্টিং কথোপকথন উঠে আসছে। যেমন আমাদের হয় আড্ডা মারতে গেলে বা গল্প করতে গেলে কোথাও এক জায়গায় হলে ব্যাস একবারে কিচিরমিচির শুরু হয়ে যায়, বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। ঠিক তেমনই তাদের মধ্যেও বিভিন্ন প্রসঙ্গ, এবং সেটা ইন্টারেস্টিং, মজাদার মজাদার প্রসঙ্গ উঠে আসছে। অ্যামং আদার থিংস they had talked of capital punishment, অন্যান্য অনেক বিষয় যেগুলো তারা আলোচনা করেছে, তার মধ্যে একটা বিষয় ছিল ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে চরম শাস্তি, সর্বোচ্চ শাস্তি, এবং সেটা ছিল মৃত্যুদণ্ড। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট রিফার্স টু ডেথ পেনাল্টি, ডেথ পেনাল্টি। The majority of the guests, among whom were many journalists and intellectual men, অর্থাৎ সেখানে উপস্থিত যে সমস্ত গেস্টরা ছিল তাদের মধ্যে অনেকে সাংবাদিক ছিলেন এবং ইন্টেলেকচুয়াল মেন ছিলেন, অর্থাৎ অত্যন্ত বিদ্বান তোমার জ্ঞানীগুণী ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগ দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, তাদের মধ্যে বেশিরভাগ লোকই কী করছেন, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, বেশিরভাগ অংশই এই মৃত্যুদণ্ডটাকে তারা অনৈতিক বলে মনে করছে, বা সেটাকে বাদ দেওয়ার কথাই বলছে, ডিসঅ্যাপ্রুভ করছে। They considered that form of punishment out of date, অর্থাৎ তারা বিবেচনা করছে এটাই, তাদের মতে এটাই যে এই মৃত্যুদণ্ডটা ব্যাকডেটেড, আউট অফ ডেট, অর্থাৎ এটা চলে না, চলার মতো নয়, অচল, ইমোরাল, অনৈতিক, and unsuitable for Christian states, এবং একটা ক্রিশ্চিয়ান স্টেটস হিসেবে, খ্রিস্টান রাষ্ট্র হিসেবে, এটা যেহেতু খ্রিস্টান রাষ্ট্র, সেই খ্রিস্টান রাষ্ট্র হিসেবে এটা আনসুইটেবল। কারণ অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, কাউকে যদি আমি যেটা দিতে পারবো না সেটা নিতেও পারবো না, অর্থাৎ জীবন আমি কাউকে দান করতে পারবো না, সেটা আমি ছিনে নিতে পারবো না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে ক্রিশ্চিয়ানিটির মেন থিম হচ্ছে, অ্যাকর্ডিং টু টেস্টামেন্ট মেন থিম হচ্ছে বাইবেল, মেন থিম হচ্ছে যে ক্ষমা, ফরগিভনেস, ক্ষমাটাই হচ্ছে পরম ধর্ম ওদের মেন থিম। তাহলে সেই ক্ষেত্রে সেই রকম একটা ক্রিশ্চিয়ান দেশের ক্ষেত্রে এই ধরনের একটা ডেথ পেনাল্টি থাকাটা একেবারেই তাদের কাছে অনৈতিক বলে মনে হচ্ছে। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, কিছু জনের মতামত অনুসারে, ওপিনিয়ন মানে মত, ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের মধ্যে কিছু জনের মধ্যে, দ্য ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডটা, অট টু বি রিপ্লেসড এভরিহোয়ার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। সব জায়গাতেই, তাদের মতে সব জায়গাতেই এই ডেথ পেনাল্টির বদলে বা মৃত্যুদণ্ডের বদলে রিপ্লেস করা উচিত। কি রিপ্লেস করা উচিত? অর্থাৎ এর বদলে করা উচিত ইমপ্রিজনমেন্ট ফর লাইফ,
অর্থাৎ ইমপ্রিজনমেন্ট মানে কি? কারাবদ্ধ অবস্থা, ইমপ্রিজনমেন্ট। প্রিজন মানে হচ্ছে কারাগার, ঠিক আছে? ওইটাকে থেকে এসছে এই নাউনটা, ভার্ব হয়েছে ইমপ্রিজন, নাউন হচ্ছে প্রিজন মানে কারাগার, ইমপ্রিজন মানে বন্দি করা, আর ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে বন্দি দশা, তাই তো? তাহলে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাগার বসবাস, এটাই হওয়া উচিত। কিসের বদলে? ইয়েস, ডেথ পেনাল্টির বদলে। এটা কাদের মত? সাম অফ দেম, অর্থাৎ সাম অফ দ্য গেস্টস, ওখানে উপস্থিত সাম অফ দ্য গেস্ট, তাদের মতে এটা হওয়া উচিত। এই ধরনের যখনই আলোচনা চলছে তখন যে হোস্ট আছে সে কি বলছে দেখো, আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট দ্য ব্যাংকার। আমি আপনাদের সঙ্গে একমত হতে পারলাম না, কে বলছে? সেড দ্য হোস্ট, অর্থাৎ যিনি হোস্ট আছেন, হোস্টকে এখানে হোস্ট বলতে কে? হোস্ট মানে কি? যিনি হোস্ট বলতে যে, হ্যাঁ, আতিথেয়তা যিনি করছেন তিনি হচ্ছেন হোস্ট, এবং সেটা ছিল ব্যাংকার, তাই তো? তিনি বলছেন না, আমি এই যুক্তি আমি মানতে পারলাম না, এটাতে আমি এগ্রি করতে পারছি না। ইয়েস, আমি একমত নই। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আমি ডেথ পেনাল্টিও পাইনি, বা আমার যাবজ্জীবন কারাবাস অভিজ্ঞতাও আমার নাই, যদি এই দুটোর মধ্যে কোনোটাই নাই। তবু কিন্তু, বাট ইফ ওয়ান মে জাজ এ প্রিয়রি, যদি কোনো একজন ব্যক্তি যুক্তি দিয়ে বোঝে, তাহলে কী হবে? দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, তাহলে মৃত্যুদণ্ডটা হচ্ছে বেশি নৈতিক, অ্যান্ড মোর হিউম্যান, এবং আরও বেশি মানবিক। মোর হিউম্যান মানে হচ্ছে আরও বেশি মানবিক, দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে এটা অনেক মানবিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স। যুক্তি কি দিচ্ছে দেখো, ওই ব্যক্তি হোস্ট মানে ব্যাংকার যুক্তি দিচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, অর্থাৎ এই মৃত্যুদণ্ডটা মানুষকে একবারেই, এক পলকেই বলো বা এক মুহূর্তেই বলো, অ্যাট ওয়ান্স তার মৃত্যু হয়, তার জীবনটাকে কেড়ে নেওয়া হয়। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, কিলস হিম স্লোলি, তাকে হত্যা করে ধীরে ধীরে। যাবজ্জীবন কারাদণ্ড তাকে ধীরে ধীরে হত্যা করে, আস্তে 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 তাকে মৃত্যুর মুখে যেতে হয়। হ্যাঁ, তাহলে তার মতে কী হচ্ছে, মরতে যখন হবেই তাহলে এক মুহূর্তে মেরে দাও, মিটে গেলো ঝামেলা। তো ওই কেউ 14 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর বাঁচবে, ও শেষে গিয়ে মারা যাবে আস্তে আস্তে আস্তে, সেই মানে কষ্ট পেতে পেতে সে মারা যাবে। তার থেকে তো অ্যাডভান্স ডেথ অনেক বেটার তার মতে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, তাহলে কোন হত্যাকাণ্ডটা বেশি মানবিক? এক্সিকিউশন মানে হত্যাকাণ্ড, এক্সিকিউশনার মানে যে হত্যা করে, তাহলে হত্যা করছে কে? এক ডেথ পেনাল্টি আর লাইফ ইমপ্রিজনমেন্ট, দুজনেই হত্যা করছে, দুজনেই হত্যাকারী। লাইফ ইমপ্রিজনমেন্টও হত্যাকারী, ডেথ পেনাল্টিও হত্যাকারী। এই দুটোর মধ্যে, দুই হত্যাকারীর মধ্যে কে বেশি হিউম্যান, কে বেশি মানবিক? উনি বলছেন, হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিট, যে কিছু মিনিটের মধ্যেই তোমাকে হত্যা করে সেই বেটার, অর হি হু হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া, ড্র্যাগস লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, আর না যে তোমার মধ্য থেকে জীবনটাকে আস্তে আস্তে ছিনিয়ে নেয় অনেক বছর ধরে, সেই বেটার, না যে কয়েক মিনিটের মধ্যে তোমার জীবনটা নিয়ে নেয় সেই হত্যাকারী বেটার? তিনি কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। দেখো ওখানে উপস্থিত প্রত্যেককেই বলছে, ওখানে উপস্থিত
যে এইটা হচ্ছে, সেখানে সবাই কি বলছে তাহলে কোনটা বেটার লজিক দিয়ে তিনি বোঝাচ্ছেন সবাইকে যে আমি এটার একমত নই। হ্যাঁ, অর্থাৎ তার মতে লাইফ ইমপ্রিজনমেন্ট নয়, ডেথ পেনাল্টি হচ্ছে সঠিক, হিউম্যান এবং মানবিক এবং নৈতিক। বোথ আর ইকুয়ালি ইমোরাল, কে বলছে? বোথ আর ইকুয়ালি ইমোরাল অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস। অর্থাৎ ওখানে উপস্থিত গেস্টের মধ্যে একজন অবজার্ভ করলো, মানে তার মত এটাই, তিনি মনে করছেন এটাই যে দুটোই হচ্ছে ইকুয়ালি ইমোরাল, দুটোই অনৈতিক, দুটোই সমানভাবে অনৈতিক একদম। ফর দেই বোথ, কারণটা কি, তিনি কি লজিক দিচ্ছেন? ফর বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ। To take away life. For they both have the same object. কারণ দুজনেরই উপলক্ষ্য এক। অবজেক্ট মানে লক্ষ্য, তাই তো? অর্থাৎ এখানে অবজেক্ট মানে উপলক্ষ্য, দুটোরই উপলক্ষ্য কি এক, মৃত্যু। ইয়েস, টু টেক অ্যাওয়ে লাইফ, তার জীবনটাকে নিয়ে নেওয়া, কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, দেশ তো রাষ্ট্র নয়, রাষ্ট্র তো ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু। তাহলে সে ইট হ্যাজ নট দ্য রাইট, তার কোনো অধিকার নেই, টু টেক অ্যাওয়ে, সেটা নিয়ে নেওয়ার জন্য, হোয়াট ইট ক্যান নট রিস্টোর, যেটা সে পুনরায় ফিরিয়ে দিতে পারবে না, হোয়েন ইট ওয়ান্টস টু, সে যখন চায়। মানে ইচ্ছা করলে সে সেটা কেড়ে নেওয়ার পর ফিরিয়ে দিতে যেটা পারবে না, সেটা নিবে কেন? ও তো গড নয়, গড পারবে, রাষ্ট্র তো গড নয়। তাহলে গড যদি কারো জীবন কেড়ে নেয় ফিরিয়ে দিতেও পারেন, তাই তো? কিন্তু রাষ্ট্র তো সেটা নয়, তাহলে কেন করবে? তাহলে উভয়ই ইকুয়ালি অনৈতিক, ইমোরাল। হ্যাঁ, ডেথ পেনাল্টি, লাইফ ইমপ্রিজনমেন্ট দুটোই ইমোরাল। কে বলছে এটা? কোশ্চেন আসবে, কার মত এটা? ওয়ান অফ দ্য গেস্ট। অ্যামং দ্য গেস্টস ওয়াজ এ ইয়ং লয়ার, ওই গেস্টদের মধ্যে একজন ইয়ং লয়ার ছিল, অল্প বয়স্ক আইনজীবী ছিল, তরুণ আইনজীবী ছিল। এ ইয়ং ম্যান অফ কত, অফ 5 and 20, মানে 25, অর্থাৎ তার বয়স কত ছিল? 25 বছরের তরুণ। মনে রাখবে, শর্ট কোশ্চেন আছে। 5 and 20 মানে হচ্ছে 25, তার বয়স ছিল 25। হোয়েন হি ওয়াজ আস্কড হিজ ওপিনিয়ন, যখন তাকে তার মত জিজ্ঞেস করা হলো, মানে সবাই মতামত নিজের থেকেই অনেকে বলছে, কিন্তু এই লয়ারটা কিন্তু মত তখন অবধি দেয়নি। তখন ওকে জিজ্ঞাসা করা হলো যে আপনার মতটা কি? হি সেইড, সে বলল, দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল। ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড এবং কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দুটোই ইমোরাল, অনৈতিক। বাট কিন্তু ইফ আই হ্যাড টু চুজ, যদি আমাকে বেছে নিতেই হয়, আমার কোনো উপায় নেই, বেছে নিতেই হয়, তাই এখানে হ্যাড টু ব্যবহার হয়েছে। ঠিক আছে, হ্যাভ টু কখন ব্যবহার হয়? হ্যাভ টু, হ্যাড টু ব্যবহার হয় করতেই হবে এরকম অবস্থায়। আই হ্যাভ টু রাইট, মানে আমাকে লিখতেই হবে। আর হ্যাভ টুটা জোর দিয়ে, হ্যাড টুটাও জোর দিয়ে, কিন্তু হ্যাভ টুটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর হ্যাড টুটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন আই হ্যাভ টু রাইট মানে আমাকে লিখতেই হবে, তাই তো? আই হ্যাড টু রাইট পাস্ট টেন্স হয়ে গেল, আমাকে লিখতেই হয়েছিল। ঠিক আছে, তাই এটা পাস্ট টেন্সে, তাই হ্যাড টু করেছে। তাহলে কি বলছেন উনি বলছেন, ইফ আই হ্যাড টু চুজ, যদি আমাকে বেছে নিতেই হয়, বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দুটোর মধ্যে আমাকে বেছে নিতেই হয়, তাহলে আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, তাহলে আমি নিশ্চিতভাবে
দ্বিতীয়টাই বেছে নেব। কারণটা কি? টু লিভ এনি হাউ, তার যুক্তি দেখো, তার যুক্তি দেখো, টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। লাইনগুলোর অর্থ আসবে, তখন পারবে না। টু লিভ এনি হাউ, কোনোভাবে বেঁচে থাকাটা, ইজ বেটার, সেটা ভালো, দ্যান নট অ্যাট অল, মানে বেঁচে না থাকার থেকে কোনোভাবে বেঁচে থাকাটা ভালো। বোঝা গেল? তার জন্য আমি দ্বিতীয়টাই বেছে নেব। এই কথাটা যখন বলল তখন এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, একটা প্রাণবন্ত আলোচনা শুরু হয়ে গেল এই বিষয়টা নিয়ে। দ্য ব্যাংকার, সে ব্যাংকের মালিক, হু ওয়াজ ইয়ঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ, মোর নার্ভাস তো নাকি, মোর নার্ভাস ইন দোজ ডেজ, ওয়াজ সাডেনলি ক্রাইড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। সেই সময়ে যখন এই সমস্ত আলোচনাগুলো হচ্ছে, যখন লয়ার বলছে যে কোনোভাবে বেঁচে থাকাটাই বেটার একেবারে মৃত্যুর থেকে, কোনোভাবে বেঁচে থাকাটাই বেটার, তখন এই ধরনের যখন আলোচনা চলছে, তখন দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার, যে ছিল কম বয়সী, ওই আইনজীবীর তুলনায় কম বয়সী, হ্যাঁ, তরুণীর চেয়ে কে কম বেশি? সে ব্যাংকার, হ্যাঁ, দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়ঙ্গার, এ হচ্ছে এও কম বয়স, কিন্তু তার থেকে কম বয়স হচ্ছে ওটা, হ্যাঁ ওটাই সব বলতে চাইছে, উল্টো বলছিস। আচ্ছা, অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, সেই সময়তে সে কিন্তু একটু বেশি নার্ভাস ছিল, মানে স্নায়ু তার একটু বেশি উত্তেজিত হয়ে দুর্বল ছিল। ফলে কি হলো? ওয়াজ সাডেনলি ক্রাই, কি আছে, ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, অর্থাৎ সে কী করলো? প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে লাগলো উত্তেজনার বশে। দিয়ে কি বলছে? হি স্ট্রাক দ্য টেবিল, এবং উত্তেজিত হয়ে সে স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, এবং সে অত্যন্ত উত্তেজিত হয়ে তার সামনে যে টেবিলটা ছিল, টেবিলের পরে তার ফিস্ট দিয়ে, অর্থাৎ হাতের নিচের অংশ, মুষ্টি, হ্যাঁ এই যে নিচের অংশটা, এটা দিয়ে জোরে করে টেবিলের পরে বাড়ি দিল। বাড়ি দিয়ে কী করছে? অ্যান্ড সাউটেড অ্যাট দ্য ইয়ং ম্যান, এবং সেই ইয়ং ম্যানের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, ইয়ং ম্যান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? আইনজীবী। ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 মিলিয়নস, কত? 2 মিলিয়নস, ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স। আমি তোমাকে 2 মিলিয়ন দেব, আমি তোমাকে 2 মিলিয়ন দেব, ইউ উড নট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট। বলো সলিটারি মানে কি? না, সলিটারি মানে নির্জন, একা। সলিটারি মানে নির্জন, একা, কেউ থাকবে না। কনফাইনমেন্ট মানে হচ্ছে শাস্তি, অর্থাৎ হ্যাঁ একাকিত্বের শাস্তি। তুমি সলিটারি কনফাইনমেন্ট মানে ও একাই থাকবে, যে ঘরে থাকবে একাই থাকবে, কেউ কথা বলতে পারবে না, তার সঙ্গে গল্প করতে পারবে না, কিছু করতে পারবে না, দেখা করতেও পারবে না। সেটা হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট। সেই সলিটারি কনফাইনমেন্ট তুমি 5 বছরও থাকতে পারবে না, 5 বছরও সেখানে তুমি টিকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, সেড দ্য ইয়ং ম্যান। সে অল্প বয়স্ক লোকটা বলল, মানে সে আইনজীবীটা বলল, যদি আপনি এটা সত্যিই বলে থাকেন, মানে জোর দিয়ে বলছে, আর্নেস্ট উইলিং, হ্যাঁ জোর দিয়ে যদি আপনি এটা বলে থাকেন, তাহলে আই উইল টেক দ্য বেট, তাহলে আমি এই বাজিটা ধরব, বাজিটা আমি গ্রহণ করছি। বাট আই উড স্টে নট 5 but 15 ইয়ার্স। আপনি তো 5 বছর বললেন, 5 বছর থাকতে পারবো না তাই বলছেন, 2 মিলিয়নস দেবেন। আমি বাজি ধরছি, আমি বাজি টেক করছি, আমি বাজি নিচ্ছি, 5 বছর নয়, আমি 15 বছর থাকবো, 15 বছর থেকে আমি দেখাবো। মানে ও একটু উত্তেজিত হয়েছে, আরে 5 বছর বললে তখন 5 বছর যদি থাক না, তাও তো কম হয় না। ও বলছে না আমি 15 ইয়ার্স থাকবো, হ্যাঁ 15 বছর ধরে আমি জেলে থাকবো, হ্যাঁ 15 ডান,
ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার বলেছে 15 বছর, ডান, যাও, ঠিক আছে, থাকো 15 বছর ধরে তুমি থাকো, কনফাইনমেন্ট, সলিটারি কনফাইনমেন্ট। হ্যাঁ হ্যাঁ 20 লাখ, 1 মিলিয়ন, 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার। ব্যাংকার চিৎকার করে বলল ঠিক আছে, ডান, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়নস। কাকে বলছে? ওই আইনজীবীকে বলছে যে আমি তো 2 মিলিয়নের বাজি ধরেছি, 2 মিলিয়নস, 2 মিলিয়নের বাজি ধরেছি। কোথায় গেল? হ্যাঁ, এগ্রিড, রাজি, ইউ স্টেক ইউর মিলিয়নস অ্যান্ড ইউর কি ইউ স্টেক ইউর মিলিয়নস, এবার ই বলছে আর কি, ইউ স্টেক ইউর মিলিয়নস অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়ং ম্যান। ইয়ং ম্যানটা বললো, মানে আইনজীবী বলল, আপনি তো 2 মিলিয়নসের বাজি ধরেছেন, 20 লাখ টাকা, তাই তো? 2 মিলিয়নসের বাজি ধরেছেন, আর আমি কি ধরেছি? আমি ধরেছি স্বাধীনতা। হ্যাঁ, আই স্টেক মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতার বাজি ধরেছি, সেড দ্য ইয়ং ম্যান, সে আইনজীবী বলল। অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, এবং এই ওয়াইল্ড মানে কি? অ্যাকচুয়ালি ওয়াইল্ড মানে বন্য, মানে এখানে জঘন্য, এই ধরনের বেট হওয়া উচিত নয়। হ্যাঁ, কি সেন্সলেস মানে, সেন্স মানে কি? বুদ্ধি। হ্যাঁ, সেন্সলেস মানে যার কোনো সেন্স নাই, মানে বুদ্ধি নাই, বুদ্ধিলেসই ধরো বা এটা আসছে, হ্যাঁ বুদ্ধিহীন, সেন্সলেস। বেট ওয়াজ ক্যারিড আউট, অর্থাৎ এই বেটটা কার্যকরী করা হলো। ক্যারি আউট মানে এটা একটা গ্রুপ ভার্ব, ঠিক আছে? ক্যারিড আউট অর্থাৎ কার্যকরী করা হলো। হ্যাঁ, দ্য ব্যাংকার spoiled and frivolous with millions beyond his reckoning was delighted at the bet. At supper he made fun of young man and said, আচ্ছা এখানে কি আছে জানো? হ্যাঁ, spoiled, the banker, spoiled and frivolous। frivolous মানেটা কি জানো? দেখে নাও একটু। frivolous মানে হচ্ছে light hearted to the point of being a bit silly, ছেলে মানুষ, খামখেয়ালি, ঠিক। দ্য ব্যাংকার, সেই ব্যাংকারটা যে ছিল স্পয়েলড কেন বলছে? স্পয়েলড মানে নষ্ট হয়ে যাওয়া। স্পয়েল মানে কি? নষ্ট হয়ে যাওয়া। স্পয়েলড মানে যে ব্যক্তি নষ্ট হয়ে গেছে, কেন? তো ওর খামখেয়ালিপনা। হ্যাঁ, স্পয়েলড এই কারণে বলছে যে ওর মেজাজ বেশি, টাকা বেশি, মেজাজ বেশি, ফলে বেট ধরছে, তারপরে ও জুয়া খেলে, হ্যাঁ বিভিন্ন রকম ব্যাপার আছে, তাই বলছে স্পয়েলড। হ্যাঁ, সামাজিকভাবে ও স্পয়েলড। ব্যাংকার যে ছিল স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, খামখেয়ালিপূর্ণ একজন ব্যক্তি। উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং, উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং। রেকন মানে কি? রেকন মানে হচ্ছে রেকন মানে হচ্ছে তোমার মার্ক করা, পরিচিত হওয়া। হ্যাঁ, তাই বলছে উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং। হ্যাঁ, যার অনেক টাকা আছে, যার অনেক টাকা আছে যেটা গণনা করার বাইরে, ঠিক আছে? রেকনিং মানে যেটা তার গণনা করার বাইরে, মানে এত পরিমাণ টাকা আছে যে সে ভাবতে পারা যায় না। প্রচুর টাকা, ওই মুহূর্তে যখন বেট করছে তখন তার প্রচুর টাকা, হ্যাঁ তার জন্যই তো সে স্পয়েলড হয়ে গেছে, তার জন্যই তো সে খামখেয়ালি লোক হয়ে গেছে। ও যেটা ভাবে সেটাই যেন ঠিক, এরকম ব্যক্তি থাকে না? হ্যাঁ, লোকে কি বলছে ওটা যুক্তি দিয়ে বোঝালে বুঝবে না, ও যেটা ভাবছে ওটাই ঠিক। হ্যাঁ, ঔদ্ধত্য মানুষের কখন হয়? যখন টাকা বেশি থাকে, তখন সে জ্ঞানকে জ্ঞান ভাবে না, ও নিজে যেটা বলে সেটাকে জ্ঞান ভাবে। হ্যাঁ, যে ও নিজে যেটা বলে সেটাকে বাণী ভাবে। এরকম মানুষ প্রচুর আছে। তো সে তার মধ্যে একটা, যে এত টাকা ওর যে গুণে শেষ হবে না, স্পয়েলড, হিসাবের বাইরে।
ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেড, সে কী হলো, অত্যন্ত আনন্দিত হলো এই বাজিটায়। কে আনন্দিত হলো? ব্যাঙ। 2 মিলিয়ন কিছুই না। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়ং ম্যান, খাবার সময়, রাত্রে খাবার সময় সে লোকটাকে, ইয়ং ম্যান মানে এখানে আইনজীবীটাকে, হ্যাঁ, তার প্রতি সে মজা করতে লাগলো। ফান মানে মজা করা। অ্যান্ড সেইড, এবং বলতে লাগলো, থিঙ্ক বেটার অফ ইট, এটা নিয়ে একটু বেশি করে ভাবো। মজা করছে, ওর কোনো ব্যাপার না, ও তো 2 মিলিয়ন, কোনো ব্যাপারই না। হ্যাঁ, এত টাকা আছে, 2 মিলিয়ন তুললে কিছু কমবেই না। মানে সমুদ্রের মধ্যে থেকে যদি 1 চামচ জল তুলে যেমন হয়, ওর কাছে 2 মিলিয়ন যদি তুলে না ওকে দিয়ে দেয় তো কিছু যায় আসে না। কিন্তু চিরদিন কাহারও সমান নাই যায়, এটা ছিল 15 বছর আগেকার ঘটনা। হ্যাঁ, 15 বছর পরে যে সেই সমুদ্রের মতন তার টাকা থাকবে, না হতেই পারে। হ্যাঁ, সেটা তো না হতেই পারে, হয়তো তাই তার জন্যই তার এতদিন পরে মনে পড়ছে ঘটনাগুলো। দেখো, ও তখন বলছে, কোথায় গেল, থিঙ্ক বেটার অফ ইট, এটা নিয়ে একটু ভাবো ইয়ং ম্যান, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, যখন সময় আছে তখন এটা নিয়ে একটু ভাবো ইয়ং ম্যান। টু মি 2 মিলিয়নস আর এ ট্রিফল, আমার কাছে 2 মিলিয়ন মানে 20 লাখ টাকা ট্রিপল ম্যাটার, তুচ্ছ। ট্রিপল মানে তুচ্ছ, তুচ্ছ। ওই যে বললাম সমুদ্রের মধ্যে থেকে 1 চামচ জল, হ্যাঁ, আমার কাছে এটা তুচ্ছ। বাট ইউ আর লসিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু তুমি তোমার জীবনের 3-4 বছর, এবং সেটা বেস্ট টাইম, মানে ওর 25 বছর বয়স, এই মুহূর্তে 3-4 বছর নষ্ট হওয়া মানে বেস্ট টাইম, তুমি তোমার জীবনের সেরা 3-4টে বছর নষ্ট করতে যাচ্ছ। আই সে 3 or 4, আমি বললাম 3 বা 4, বিকজ, কারণ, ইউ ওন্ট স্টে লঙ্গার, কারণ তুমি এর বেশি থাকতে পারবে না। মানে ওকে আরও বলছে, মানে ওর মতটা বলছে যে তুমি এর বেশি থাকতে পারবে না, 15 বছর নয়, আমি 3-4 বছরই বলছি, তোমার জীবনের কিন্তু 3-4টে বছর তোমার লস হবে, চলে যাবে। ডোন্ট ফরগেট আইদার, ইউ আনহ্যাপি ম্যান, হে অসুখী মানুষ, তুমি ভুলে যেও না, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, ইচ্ছাকৃত শাস্তি, ভলেন্টারি মানে ইচ্ছাকৃত, হ্যাঁ, স্বেচ্ছা, তাই তো? তাহলে ইচ্ছাকৃত, নিজের ইচ্ছায়, কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার, প্রচুর পরিমাণে, এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, এ গ্রেট ডিল হার্ডার, প্রচুর পরিমাণে শক্ত, মানে নিজের ইচ্ছায় কনফাইনমেন্ট, মানে সেলফ কনফাইনমেন্ট বা ভলেন্টারি কনফাইনমেন্ট, যে কনফাইনটা মানুষ নিজে নিজেই নিজেকে দেয়, হ্যাঁ, সেই কনফাইনমেন্টটা বা সেই শাস্তিটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে শক্ত জিনিস, খুব কষ্টদায়ক। হ্যাঁ, দেন টু বিয়ার মানে সহ্য করা, বিয়ার মানে সহ্য করা, সহ্য করাটা কিন্তু প্রচুর পরিমাণে কঠিন, কষ্টদায়ক। দেন কম্পালসারি, অর্থাৎ বাধ্যতামূলক শাস্তির থেকে ভলেন্টারি শাস্তি হচ্ছে খুব কঠিন, মারাত্মক, এটা সহ্য করা যায় না। মনে রাখো, তাই বলছে, ওকে বলছে, কাকে বলছে এটা? আইনজীবী বলছে, মনে রাখো, এটা কিন্তু বেশ কঠিন, তুমি বুঝছো না। দ্য থট নাকি দ্য থট, দ্য থটই আছে তোর বইয়ে? দ্য থট হয়, মানে এটা দাঁড়াচ্ছে না যে দ্য থট তো হয় না, থট, থিঙ্ক থেকে এসছে থট, থট মানে ভাবা। দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট, যাই হোক, ভাবনাটা এরকম হতে পারে। দ্য থট, থটটাকে নাউন করেছে, দ্য থট দ্যাট, হ্যাঁ, এখানে ভাবনাটাই করেছে, থটটাকে এখানে নাউন করেছে। দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন দ্য লিবার্টি, হ্যাঁ, at any moment will poison your whole existence in prison. I am sorry for you. অর্থাৎ তুমি যদি you have the right to step out in liberty,
তোমার যে ভাবনাটা থাকছে তোমার মধ্যে, কি ভাবনাটা? আমি যে ইচ্ছা করলে তুমি বেরিয়ে যেতে ইচ্ছা পারি। করলে যে কোনো সময়, লিবার্টি মানে স্বাধীনতা, মানে স্বাধীনতা, তোমার স্বাধীনতা আছে, যে কোনো সময় তুমি এই ভলেন্টারি কনফাইনমেন্ট থেকে বেরিয়ে আসতে পারো। এই যে স্বাধীনতাটা, অ্যাট অ্যানি মোমেন্ট, যে কোনো মুহূর্তে তুমি যে তোমার শাস্তি থেকে, যে শাস্তিটা তুমি তোমাকে দিয়েছো, এই শাস্তি থেকে তুমি যে বেরিয়ে আসতে পারো, এই ভাবনাটা উইল পয়জন ইওর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন। অর্থাৎ তোমার এই জেলখানার মধ্যে থাকাটা সম্পূর্ণরূপে, তার যে এখানে অবস্থান করাটা, হোল এক্সিস্টেন্স ইন প্রিজন মানে সম্পূর্ণরূপে এই প্রিজনে থাকাটা, সেটাকে বিষিয়ে দেবে। কে বিষিয়ে দেবে? ওই তো মানে আমি ইচ্ছা করলে হ্যাঁ, তোমার মনই তোমাকে বিষাবে। কেন? কারণ তুমি ইচ্ছা করলেই তুমি এই কনফাইনমেন্ট থেকে ঠিক যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারো। এই যে বিষয়টা, এটা তোমাকে বিষাক্ত করে তুলবে। এটা হচ্ছে ভলেন্টারি কনফাইনমেন্টের ফল। কিন্তু যদি বাধ্যতামূলক হয় কম্পালসারি কনফাইনমেন্ট, তাহলে এই ভাবনাটা তোমার ব্রেনের মধ্যে থাকবে না, তোমার মাথার মধ্যে থাকবে না। কিন্তু এই যে তুমি ভলেন্টারি কনফাইনমেন্ট নিচ্ছ, এই কনফাইনমেন্ট নেওয়া মানেই তুমি কিন্তু মানসিকভাবে বিষিয়ে থাকবে, তোমার মন সব সময় এটা নিয়ে বিষাবে। তাই বলছে, আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য ভীষণ দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো অ্যান্ড রিমেম্বার অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ। এই বিষয়গুলো ব্যাংকার কী করছে? নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক পায়চারি দিতে দিতে সে ভাবছে, তার মনে পড়ছে, রিমেম্বার্ড অল দিস মানে এই ঘটনাগুলো তার মনে পড়ছে, এই ঘটনাগুলো তার মনে পড়ছে। অ্যান্ড আস্কড হিমসেলফ এবং নিজেকে বলছে, কোন ঘটনাগুলো মনে পড়ছে? হ্যাঁ, সেই বাজির কথা, তাকে এই যে হেয় করা, তাকে মজা করা, তার জেদটাকে আরও বাড়িয়ে দেওয়া, যেটা তাকে জেদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল, হ্যাঁ সে আরও কঠোরভাবে অ্যাকসেপ্ট করেছিল। এই যে বিষয়গুলো তার কিন্তু এই হাঁটাচাড়া করতে করতে, পায়চারি করতে করতে তার মনে পড়ছে। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট? এই যে বেটটা, এই বাজি নিয়ে কি হলো, কী লাভ হলো, এর লক্ষ্যটা কি? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লসিং 15 years of his life? What is the good of that man's losing 15 years of his life? এই যে মানুষটা তার জীবনের 15 বছর হারিয়ে ফেললো, লস করে ফেললো, তার ভালো দিকটা কি হলো, কি লাভ হলো? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 million, আর আমার এই যে 2 million আমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, হ্যাঁ এইটা করে লাভটা কি হলো? কিন্তু যখন বেটটা করেছিল তখন 2 million তার কাছে কিছু না, আর এখন তার মনে হচ্ছে 2 million-টা হ্যাঁ শেষের দিকে, এখন লাস্ট ইয়ার, তখন এই ভাবনাগুলো হচ্ছে একবারে লাস্ট 15 years-এর শেষের দিকের ঘটনাটা। তাহলে এই যে 15 বছর, ওরই বা লাভ কী হলো? 15 বছর নষ্ট করে আমারই বা 2 million ফেলে দিয়ে লাভ কী হলো? এতে কি কোনো ফেসিলিটি পাওয়া যাবে? ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স? এটার দ্বারা কি প্রমাণ করা যায় যে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডটা বেটার ভালো, অথবা ওর্স খারাপ? এটা দ্বারা প্রমাণ করা যাবে? সরকার মেনে নেবে? সমাজ মেনে নেবে? মেনে নেবে না। এটা দ্বারা তো প্রমাণ করা যায় না। প্রমাণ করা কি যায় যে এটা ভালো না খারাপ? দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে মৃত্যুদণ্ডটা ভালো না খারাপ, এটা কি প্রমাণ করা গেল কিছু এই বাজির মাধ্যমে? তাহলে লাভ কী হলো? দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। নো নো, না না, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। না না, এটা হচ্ছে একদম বোকামি এবং অর্থহীন একটা বাজি, যার কোনো গুরুত্ব না আছে সমাজে, না নেবে মানুষ, না কিছু প্রমাণ করা গেল। হ্যাঁ, ও যে 15 বছর কাটালো, তার মানে কি প্রমাণ হয়ে গেল যে লাইফ ইমপ্রিজনমেন্ট বেটার? প্রমাণ হলো কি? প্রমাণ হবে না, কারণ শেষের পরিণতিটা দেখবে। বা
মৃত্যুদণ্ড, সেটাও কি কিছু প্রমাণ হলো? হলো না। তাহলে কোনো লাভই তো হলো না। তার কখন মনে হচ্ছে এটা? 15 বছরের শেষের দিকে, যখন প্রায় 15 ইয়ার্স কাটানো হয়ে যাচ্ছে। On my part, it was the caprice of a pampered man. মানে প্যাম্পার্ড ম্যান মানে স্পয়েলড ম্যান। আমার ক্ষেত্রে একজন জঘন্য ঠিক না, প্যাম্পার্ড মানুষের ক্ষেত্রে। প্যাম্পার্ড মানে কি? মাথায় তোলা হয়েছে। হ্যাঁ, সেইখানে সে মাথায় তোলা হয়েছে আর বড় বেশি আদর দেওয়া। না ওটা না, ক্যাপ্রি, সেখানে প্যাম্পার্ড মানে ক্যাপ্রিস। মানে কি আছে? ক্যাপ্রিস মানে খেয়ালখুশি। হ্যাঁ, খামখেয়ালি। খামখেয়ালি। হ্যাঁ, তার মানেও কি দাঁড়াচ্ছে? তার মানে এটাই দাঁড়াচ্ছে, অন মাই পার্ট, আমার দিক থেকে, মানে এটা খামখেয়ালি, ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস, অর্থাৎ খামখেয়ালিপনা। আমার দিক থেকে ছিল এটা কি? খামখেয়ালিপনা অফ এ প্যাম্পার্ড ম্যান, মানে একটা স্পয়েলড ম্যান, এটা নষ্ট হয়ে যাওয়া মানুষের খামখেয়ালি। কার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে। ইয়েস, অর্থাৎ ব্যাংকারের ক্ষেত্রে। অ্যান্ড অন হিজ পার্ট, তার দিক থেকে, সিম্পল গ্রিড ফর মানি, কিন্তু তার দিক থেকে এটা ছিল একটা সিম্পল সাধারণ গ্রিড মানে কি? লোভ ফর মানি, টাকার জন্য লোভ। মানে আমার দিক থেকে ছিল খামখেয়ালিপনা, আর ওর দিক থেকে ছিল টাকার প্রতি লোভ। বুঝে গেল? এটা তার এই 15 বছর পরে শেষের দিকে তার এই ফিলিংসটা হচ্ছে, আগে কিন্তু হয়নি। ঠিক আছে, এই অবধি গলা বসে গেল।